সমুদ্রের এমন একটি বিশাল প্রাণী যার সামনে 3টি ডাইনোসরকেও একসাথে রাখলে ছোট মনে হয়। ভাবুন তো, তার জিভের উপর সহজেই একটি হাতি দাঁড়াতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর আর্জেন্টিনোসরেসের ওজন ছিল প্রায় 70 টন। এরকম 3টি আর্জেন্টিনোসরেসকে একসাথে রাখলেও তার ওজন একটি নীলতিমির সমান হবে না। নীলতিমি একসাথে শত শত টন জল গিলে ফেলতে পারে। শুধু তাই নয়, তার হৃৎপিণ্ডের ওজন একটি ঘোড়ার সমান, আর প্রতিটি হৃৎপিণ্ডের চাপে প্রায় 500 লিটার রক্ত একবারে শরীরে প্রবাহিত হয়। আর তার ডাক সমুদ্র পেরিয়ে 800 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে কল্পনা করুন এই প্রাণীটির বিশালতা এবং তার ক্ষমতা সম্পর্কে। এখানেই শেষ নয়, নীলতিমি এতটাই বিশাল যে একটি এয়ারবাস A320 বিমানকেও এর সামনে ছোট দেখায়। এর জিভের ওজন প্রায় একটি হাতির সমান, অর্থাৎ 3 টন। আর এর হৃৎপিণ্ড এত বড় যে আকারে একটি ছোট্ট গাড়ির সাথেও তুলনা করা যেতে পারে। ভাবুন তো, এমন এক প্রাণী যার হৃৎপিণ্ডের ভেতর একজন মানুষ দাঁড়িয়ে যেতে পারে। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। কিন্তু এখন প্রশ্ন আসে যে তারা এত বড় হলো কিভাবে? কেবল কি সমুদ্রের জলে ভেসে থাকার কারণে তার শরীর এতটা বেড়ে গিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য? একসময় বিজ্ঞানীরাও ভেবেছিলেন জলে ভেসে থাকার কারণে ওজন হালকা লাগে, তাই হয়তো নীলতিমি এত বিশাল হয়েছে। কিন্তু এটাই পুরোপুরি সত্য নয়। আসল রহস্য লুকিয়ে আছে তার অনন্য খাদ্যাভ্যাসে, যা তাকে সমুদ্রের আসল রাজা বানিয়েছে। নীলতিমির শরীর যেন এক জীবন্ত সায়েন্স ফিকশন। এর গড় ওজন 150 টন, আর কোনো কোনো ক্ষেত্রে ওজন 200 টন পর্যন্ত হতে পারে। দৈর্ঘ্য প্রায় 30 মিটার পর্যন্ত বেড়ে যায়। এমনকি এর ধমনীগুলি এতটাই চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে এর ভেতর দিয়ে যেতে পারবে। কিন্তু নীলতিমির গল্প কেবল তার শরীরের আকারে সীমাবদ্ধ নয়, তার শব্দ সমান বিস্ময়কর। নীলতিমির ডাকের তীব্রতা 150 থেকে 180 ডেসিবেল পর্যন্ত হতে পারে। এই শব্দ এতটাই শক্তিশালী যে সমুদ্রের জলে প্রায় 800 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, অর্থাৎ 800 কিলোমিটার দূর থেকেও তার ভয়ঙ্কর গর্জন শোনা যায়। ভাবুন তো, দিল্লিতে বসে মুম্বাইয়ের কোনো এক শব্দ বা কক্সবাজার থেকে সিলেট শহরের কোনো এক শব্দ শুনতে পাচ্ছেন। বিষয়টি কেমন হবে? ঠিক সেই রকমই শক্তিশালী হলো নীলতিমির ডাক। নীলতিমি এই শব্দ ব্যবহার করে অন্য তিমিদের সঙ্গে যোগাযোগ করতে, সমুদ্রের গভীরের দিক খুঁজে নিতে, আর দীর্ঘ অভিবাসনের সময় নিজের অবস্থান নির্ধারণ করতে। নীলতিমি আসলে একটি মাছ নয়, এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। অর্থাৎ এটি ডিম পারে না, বরং সরাসরি শাবকের জন্ম দেয়। জন্মের মুহূর্তেই একটি নীলতিমির বাচ্চা এত বড় হয় যে তা অনেক প্রাণীর চেয়েও বিশাল হতে পারে। একটি শাবকের ওজন প্রায় 2.5 থেকে 3 টন পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য 7 থেকে 8 মিটার। জন্মের পর প্রতিদিন সে প্রায় 90 কেজি ওজন বাড়ায় এবং প্রায় 400 লিটার দুধ পান করে। এই দুধ সাধারণ দুধের মতো নয়, এর ঘনত্ব এত বেশি যে অনেকটা টুথপেস্টের মতো মনে হয়, আর এতে ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি থাকে। কল্পনা করুন, জন্মের পরেই যখন শাবক এত ভারী আর তার প্রতিদিনের এই হারে বেড়ে ওঠা, তাহলে কয়েক মাস পর সে কতটা বিশাল হয়ে উঠবে? নীলতিমির কোনো স্থায়ী বাসস্থান নেই। তারা সারা পৃথিবীর সমুদ্র জুড়েই ঘুরে বেড়ায়। গ্রীষ্মকালে তারা চলে যায় ঠান্ডা অঞ্চলে, যেমন আর্কটিক এবং অ্যান্টার্কটিক মহাসাগরে, আর শীতে চলে আসে নিরক্ষীয় বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে এই সমস্ত প্রাণীরা। তবে এত দীর্ঘযাত্রায় টিকে থাকতে হলে প্রচুর খাদ্যের দরকার হয়। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আসলে কি খায়? আশ্চর্যজনক হলেও এটা সত্যি, এত বিশাল শরীরের খাবার হলো শুধুমাত্র krill, যা এক ধরনের চিংড়ির মতো প্রাণী। খাবার সময় নীলতিমি তার বিশাল মুখ হাঁ করে প্রায় একসাথে 200 টন জলও চিংড়ির সাথে টেনে নেয়। তারপর মুখের ভেতরের ব্যালেন প্লেট দিয়ে জল ছেঁকে ফেলে, আর মুখে থেকে যায় শুধুমাত্র krillগুলি। প্রতিদিন সে প্রায় 4 টন krill খায়। আশ্চর্যের বিষয় হলো, নীলতিমি কেবল এমন একটি প্রাণী খেতে পারে যেগুলি প্রতিরোধ করতে পারে না, অর্থাৎ শুধু krillই তাদের প্রধান খাদ্য। আর এবার আসে সেই ঐতিহাসিক প্রশ্ন, এত ছোট্ট প্রাণী খেয়েও কিভাবে সে এত বড় হলো? আগে বিজ্ঞানীরা ভেবেছিল জলে ভেসে থাকার কারণে শরীর বড় হয়েছে, কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে আসল রহস্য হলো ফিল্টার ফিডিং।
একসাথে প্রচুর খাদ্য খাওয়া কিন্তু তুলনামূলকভাবে কম শক্তি ব্যয় করা। ঠিক যেমন একটি গরু সারাদিন ঘাস খেয়ে শক্তি পায়, তেমনি নীলতিমি হাজার হাজার গ্রিল খেয়ে শক্তি সঞ্চয় করে। তবে তারা বেশি শক্তি অপচয় করে না, আর এটাই তাদের বিশালত্বের প্রধান রহস্য। আজ থেকে প্রায় ৩ কোটি বছর আগে ব্যালেন হোয়েলসের বিবর্তন শুরু হয়েছিল। পরে ৩০ লাখ বছর আগে বরফ যুগ শেষ হয়ে এলে সমুদ্র ঠান্ডা হতে শুরু করে। সেই সময় সামুদ্রিক প্রাণীর প্রজাতি বদলে যায়, খাদ্যের উৎস ছড়িয়ে পড়ে দূরে দূরে। বেঁচে থাকার জন্য নীলতিমির প্রয়োজন হয় বড় শরীর, প্রচুর শক্তি আর দীর্ঘ যাত্রার ক্ষমতা। বড় শরীরের কিছু বাড়তি সুবিধাও ছিল, এতে খাদ্য সঞ্চয় করা যেত, শিকারীর ভয় কম থাকত আর দূর দূরান্ত ভ্রমণ করা সহজ হতো। এভাবেই লক্ষ লক্ষ বছরের বিবর্তনে নীলতিমি আজকের আকারে পৌঁছেছে। কিন্তু জানেন কি, আজকের চেয়েও একসময় নীলতিমি আরও বড় ছিল। প্রায় ১০০ বছর আগে নীলতিমির দৈর্ঘ্য ৩৩ মিটার পর্যন্ত লম্বা হতো আর ওজন হতো ২১০ টন পর্যন্ত। কিন্তু সব কিছু বদলে দেয় মানুষের লোভ। অষ্টম শতক থেকে নীলতিমির শিকার শুরু হয়ে গিয়েছিল। ষোড়শ শতকে এসে এটি রীতিমতো একটি শিল্পে পরিণত হয়, আর বিংশ শতকে এসে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। মানুষ নীলতিমি শিকার করত তার মাংসের জন্য, তার চর্বি থেকে তেল তৈরি করত আর ব্যালেন প্লেট ব্যবহার করে জামা কাপড়ের করসেট বানাতো। ১৯৩০ সালের মধ্যে শুধু এক বছরে ৫,০০০-এরও বেশি নীলতিমি মারা যায়। এই নিষ্ঠুর শিকার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটিকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে গিয়েছিল। তবে ১৯৮২ সালে ইন্টারন্যাশনাল ওয়েল কমিশন প্রস্তাব করেছিল তিমি শিকারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার। কিন্তু শেষমেশ ১৯৮৬ সালে এসে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং বিশ্বব্যাপী নীলতিমি শিকার বন্ধ হয়ে যায়। যদিও এই সিদ্ধান্তে নীলতিমি বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পেয়েছিল, তবে তাদের সংখ্যা আর কোনোদিন আগের মতো বাড়েনি। বর্তমান পৃথিবীতে মাত্র কয়েক হাজার থেকে ২৫,০০০ নীলতিমি বেঁচে আছে, অথচ ১৯২৬ সালে তাদের সংখ্যা ছিল ১.৫ লক্ষেরও বেশি। আজকে তারা প্রধানত দেখা যায় অ্যান্টার্কটিকা আর উত্তর প্রশান্ত মহাসাগরে। নীলতিমি কেবল একটি প্রাণী নয়, এটি পৃথিবীর পরিবেশের ভারসাম্যের প্রতীক। বিশাল এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার।